দাদা বলছিলেন যে ওই আমাদের দেশে গণতন্ত্র আছে। গণতন্ত্র তো মানে হচ্ছে কি জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা তো এখন জানি যে আমাদের তো জনগণরা আসলে কোনো ক্ষমতাই জনগণের কাছে কোনো ক্ষমতাই নাই। আমাদের জাতীয় পার্টির আমলে তখন কেউ যদি দুর্নীতি করতো আমরা জানতাম এই লোকটা দুর্নীতিবাজ, তাকে আমরা ঘৃণা করতাম, তার ছেলে মেয়ের সঙ্গে আমরা মিশতাম না। সে হয়তো একটা বাড়ির জায়গায় দুটা বাড়ি করতো বা একটা গাড়ির জায়গায় দুটা গাড়ি করতো, এতটুকু পর্যন্তই দুর্নীতির ইয়ে ছিল। আর আমরা এখন কি দেখছি? হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, শত শত বিঘা জমি, মানে তার ফ্ল্যাটের ঠিক নাই, তাদের রিসর্ট, এটা সেটা, সেটা শুধু দেশেই, বিদেশে তো এর চেয়ে বেশি পরিমাণে আছে। এই যে মেগা দুর্নীতি, এটা কেমন করে হলো? হাসান আদিল রহমান আদালত, যেটি আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আন্দোলন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আপনি শুনছিলেন যে যেটি দীনবন্ধু শম্ভু বলছিলেন যে এটি তাদের কাছে মনে হয় না যে সত্যিকারের আন্দোলন, এটি নাটক বা রাজনৈতিক অনেক স্ট্যান্ডবাজি। বাবুল ভাইও ভালো উত্তর দিয়েছেন। আপনার কি মনে হয় যে এই আন্দোলন বা যে পাল্টাপাল্টি যে অবস্থান দুই দলের, সেখান থেকে আসলে কোনো ফল আসবে বা এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কোনো উপায় আছে কি? না, এটি তো বিএনপির আন্দোলন বটে এবং অনেক পুরনো আন্দোলন, এটা আবার নতুন করে সারফেস করেছে এবং সেই সাথে সাথে এই আন্দোলনকে আবার বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগও সাথে সাথে একসঙ্গে প্রোগ্রামগুলো দিচ্ছে। মানে রাজনীতি, এটা রাজনীতি দিনে দিচ্ছে না, এবার একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা থাকলেও মানে মানে কাছাকাছি আছে আর কি। এবং ওই যে প্রতিবাদ করছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে কি রাজনীতির একটা অংশ, এটা চলমান আছে এবং আমার মনে হয় চলবে। কিন্তু দাদার একটা কথা আমি বলতে চাই, দাদা বলছিলেন যে ওই আমাদের দেশে গণতন্ত্র আছে। গণতন্ত্র তো মানে হচ্ছে কি জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা তো এখন জানি যে আমাদের তো জনগণরা আসলে কোনো ক্ষমতাই জনগণের কাছে কোনো ক্ষমতাই নাই। ইভেন মানে রাজনীতিবিদদেরও কাছে নাই, কারো কাছে এখন কোনো ক্ষমতা নাই, রাজনৈতিক দলগুলোর কাছেও নাই। এগুলো এখন সব চলে গেছে হচ্ছে গিয়ে আমলাদের কাছে এবং আমাদের বিভিন্ন সশস্ত্র বাহিনী তাদের আন্ডারে চলে গেছে। সেজন্য গণতন্ত্র এখন দেশে নেই। এটা আমরা যদি বারবার বলি এটা মিথ্যাচার করা হবে। আর দেশের জন্য আওয়ামী লীগ কাজ করেছে। আজকে আওয়ামী লীগের মানে পঞ্চম টার্ম, মানে চতুর্থ টার্ম চলছে, টানা 15-16 বছর ধরে আছে। এবং আমাদের দেশে কি ছিল? আমাদের দেশে বিপুল সম্ভাবনা ছিল, আমাদের কৃষি বিপুল সম্ভাবনা ছিল, আমাদের দেশে জনশক্তি, একটাকে দক্ষ জনশক্তি বানানোর বিপুল সম্ভাবনা ছিল। কিন্তু এবং নিজস্ব অনেকগুলো আমাদের বাণিজ্য মানে রপ্তানি খাত তৈরি করবার সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগ কি সেগুলো একটাও করতে পেরেছে? আচ্ছা, আমাদের ধরি যে আমাদের আদমজি জুট মিল, রাষ্ট্রায়ত্ত মিলগুলো, এগুলো যখন ছিল এগুলোকে ভর্তুকি দিতে হয়, এই জন্য এগুলোকে বন্ধ করে দেওয়া হলো। শুরু হলো 91 থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে এখন তো প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে। সেই আদমজি জুট মিল, সেখানে 200 কোটি টাকা ভর্তুকি প্রণোদনা দেওয়া লাগতো, এই জন্য এটা বন্ধ করা হয়েছে। কিন্তু এই গত 5 বছরে মাত্র 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রায় 84,000 কোটি টাকা, 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পল্লী ব্যাংক, 84,000 কোটি টাকা শিল্প খাতে তাদেরকে লোন দেওয়া হয়েছে এবং মওকুফ করেছে 6,000 কোটি টাকার উপর। তার মধ্যে 6,497 এগুলো মওকুফ করা, 6,000 সুদ মওকুফ করা হয়েছে। আর এখানে 200 কোটি টাকা দিতে হয় বলে আমাদের মিলগুলো বন্ধ করে দেওয়া হলো। তা আমাদের দেশে, আমরা তো জানি আমাদের বাংলাদেশ হচ্ছে কি জুটে ওয়ার্ল্ডের মধ্যে, আমরা জুট প্রোডাকশনের সেকেন্ড, ইন্ডিয়ার পরে আমাদের অবস্থান। কিন্তু জুট শিল্পটাকে আমরা রপ্তানি খাতটা আমরা ডেভেলপ করতে পারলাম না। কোনো একটা কারণে আমাদের দেশে যাতে আমরা রপ্তানি খাত তৈরি করতে না পারি এবং আমরা যাতে পিছিয়ে থাকি, সেটার একটা ষড়যন্ত্র সবসময় থাকে। তারপরে আরেকটি জিনিস যে আমাদের বাজেট পাশ হয়ে গেল, আর এই বাজেট নিয়ে এত আমরা কথা বললাম, এত টকশোতে কথা বলা হলো, এত সংসদে কথা বলা হলো, কত জিনিস এটার মধ্যে, কত ব্যত্যয় ছিল, কত ভুলভ্রান্তি ছিল, কত জিনিস আমরা তুলে ধরছি, কিন্তু একটা কথাও কিন্তু সরকার শুনলেন না। এবং যা যা করার আমরা তখনও বলেছি যে এটা হচ্ছে কি সিন্ডিকেট বান্ধব বাজেট, এটা জনবান্ধব বাজেট নয়। আসলেই তো তাই দেখা গেল। এবং তার মানে কি? তার মানে হচ্ছে কি এই সিন্ডিকেটরা এবং আমলারা কয়েকজন রাজনীতিবিদকে সাথে নিয়ে আমাদের এই দেশকে চালাচ্ছে। এখানে জনগণও নেই, এখানে অন্য কোনো রাজনীতিবিদও নেই এবং এখানে কারো কাছে কোনো মানে ক্ষমতা নেই। আর সেই জন্যই মানে দুর্নীতিটা আমাদের এখন একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে। ক্রনিক ডিজিজ মানে একটা লেভেল পর্যন্ত টলার করা যায়। যেমন আগের আমাদের জাতীয় পার্টির আমলে তখন কেউ যদি দুর্নীতি করতো আমরা জানতাম এই লোকটা দুর্নীতিবাজ, তাকে আমরা ঘৃণা করতাম, তার ছেলে মেয়ের সঙ্গে আমরা মিশতাম না। সে হয়তো একটা বাড়ির জায়গায় দুটা বাড়ি করতো বা একটা গাড়ির জায়গায় দুটা গাড়ি করতো, এতটুকু পর্যন্তই দুর্নীতির ইয়ে ছিল। আর আমরা এখন কি দেখছি? হাজার হাজার কোটি টাকা,
হাজার হাজার কোটি টাকা, শত শত বিঘা জমি, মানে তার ফ্ল্যাটের ঠিক নাই, তাদের রিসর্ট, এটা সেটা শুধু দেশেই, বিদেশে তো এর চেয়ে বেশি পরিমাণে আছে। এই যে মেগা দুর্নীতি, এটা কেমন করে হলো, কী জন্য আসলো, এবং আমরা কেন এখনও এটা নিয়ে চুপ করে বসে আছি, এটা একটা বড় প্রশ্ন। আদেল ভাই, আমরা আরেকটা বিরতি নিব। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। আহসান আদিলুর রহমান আদেল, আলোচনা শেষ করবো। আদেল ভাই, শেষ দিকে চলে এসেছে, যেটি বাবুল ভাই বললেন যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা, দুর্নীতি নেই কোথায়? না, দুর্নীতি এখন এরকম সর্বগ্রাসী একটা রূপ নিয়েছে, সারা পুরো সিস্টেমকে প্রায় খেয়ে ফেলেছে। এবং আওয়ামী লীগ যতই বলুক যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, এটা কেউ বিশ্বাস করবে না, কারণ এই 15-16 বছর ধরে তারা ক্ষমতায় আছে এবং প্রত্যেক নির্বাচনী ইশতেহারে জিরো টলারেন্সের কথা উল্লেখ ছিল, কিন্তু তারা কিন্তু একটাও করেনি। এখন যখন এই ছাগল কাণ্ড বলেন বা অন্য একটা কাণ্ড বলেন যখন সামনে এসে গেছে, তখন আওয়ামী লীগ বলছে যে এটা আমরা ঠিক করব, এখন করবে। আর আরেকটি কথা যে আমাদের জানেন যে একজন সংসদ সদস্য সংসদে বলেছেন যে কোন সংস্থা তাকে খুঁজে পায়নি, একটা ছাগল খুঁজে পেয়েছে। জি, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এটা ইনসিডেন্টলি মানে হঠাৎ করে আর এই যে বেনজিরের দুর্নীতি, এগুলো তো ওই কর্পোরেট তাদের ওই মাফিয়ার দ্বন্দ্বের ফল, নাহলে তো মানুষ এগুলোও জানতো না। সরকার জানতো না, সব জানে। এবং আমাদের সংসদে যে সরকার যে বড় বড় সিদ্ধান্ত নেয়, ওই যে আমাদের ক্যাপাসিটি চার্জ যেটা আমরা দেই, আমাদের ওই কুইক রেন্টালের যে ইয়েগুলো, মানে 2 বছর পরে ওটা শেষ হয়ে যাওয়ার কথা, সেটা রিনিউ করতে 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 এখনও আছে, ওটা 26 পর্যন্ত রিনিউ করা হয়েছে। এবং আমাদের যে প্রণোদনার মধ্যে 80% 31,000 কোটি টাকা দেওয়া হবে হচ্ছে গিয়ে ক্যাপাসিটি চার্জ এবারের বাজেটে, তার মানে 80% দেওয়া হবে হচ্ছে গিয়ে ওই ক্যাপাসিটি চার্জকে। তো এগুলো কার পরামর্শে বা কার অনুমতি নিয়ে সরকার করে? তারপরে ভারতের সঙ্গে সরকারের বন্ধুত্ব ভালো, অবশ্যই আমাদের পার্শ্ববর্তী নেইবার দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু সেই বন্ধুত্ব হবে নেক টু নেক, উইন উইন সিচুয়েশন থাকবে। আমরা কোনো চুক্তি জানি না, আমাদের এই সংবিধানে কিন্তু আছে যে বিদেশি রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি হয়, সেই চুক্তিটা জনগণের সামনে চুক্তি হয় না, এমওইউ সাইন হয়েছে, কিন্তু আমাদের চুক্তি হয়েছিল আগেরগুলো, সেগুলো কি আমরা জানি? সেগুলো আমরা জানি না। তা আমাদের এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হয় এবং এই ঘোলা পানির মধ্যে অনেক কাজ হয়ে যায়, যেটা আমাদের নেতা কিন্তু টের পাইছিলেন, সেই কারণে কইছিলেন যে সবাই পাই চোরের খনি, আমি পাইছি সব ওই সোনার খনি, আমি চোরের খনি, চারদিকে চোর, চাটার দল, সব চাইতে খাই ফেললো। তারাই তো আলোচনা শেষ করতে চাই, ঠিক করতে হবে।